এখনো পর্যন্ত মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটি আর আর্ট অ্যান্ড কালচার কমপ্লিট হয়েছে। ভাবছি জিওগ্রাফি স্টার্ট করি। কিন্তু যারা জিওগ্রাফি পড়েছো তারা জানো বেসিক্যালি এনসিইআরটি কেই যদি তুমি ফলো করো তাহলে তোমাকে আর বিশেষ অন্য কিছু পড়ার দরকার পড়ে না। তো আমি এখনো পর্যন্ত 6 to 12 সমস্ত এনসিইআরটি কমপ্লিট করেছি। কিন্তু যখন রিভিশন করার সময় আসলো, যখন নতুন করে আমি মানে ফিরে দেখছি, তখন মনে হচ্ছে যে নিচু ক্লাসে যেগুলো খুব সিম্পলি বলা হয়েছিল সেগুলো উপরে এসে ব্রডলি বলা হয়েছে। তো ওভারঅল ক্লাস 11-12 যে 4টে এনসিইআরটি সেটাই যদি তুমি কমপ্লিট করো ভালোভাবে, তাহলে তোমাকে আর নিচের গুলো পড়তে হবে না। আর যারা নতুন পড়ছো তাদের জন্য বলবো প্রথমে 11 এর এনসিইআরটি ওঠাও, 11-12 এর। যদি দেখো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে ক্লাস 10-এ নেমে যাও। এবার সেটাও যদি তোমার প্রবলেম হচ্ছে তাহলে তুমি ক্লাস 9-এ নেমে যাও, এইভাবে নিচের দিকে যাও। যদি দেখো তুমি বুঝতে পারছো না, উপরের ক্লাসের গুলো একটু কঠিন লাগছে, তাহলে তোমার কনসেপশন ক্লিয়ার করার জন্য তুমি নিচের ক্লাসে নামতে পারো। আদারওয়াইজ ইটস ওকে। গ্রাজুয়েশনের পরে এটুকু সবাই পড়ে বুঝতে পারে, এনসিইআরটি খুব সিম্পলিয়েস্ট ল্যাঙ্গুয়েজে লেখা। তো আই হোপ তোমাদের কোনো সমস্যা হবে না। আর হলে আমি তো চ্যাপ্টার ওয়াইজ পুরোটাই কমপ্লিট করবো কোশ্চেন আনসার ফরম্যাটে। আমি এইভাবেই পড়েছি ইন্ডিয়ান পলিটির কিছু কোশ্চেন, আমার ভীষণ হেল্প হয়েছে। তো সেই জন্য জিওগ্রাফিটাও এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোশ্চেন আনসার ফরম্যাটে। তো এই জন্য আজকে আমি প্রথম যে বইটা তুলেছি, 4টে আছে, ক্লাস 11-এ দুটো, 12-এ দুটো জিওগ্রাফি এনসিইআরটি। তো তার মধ্যে প্রথম যে বুকটা ওঠালাম সেটা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এটা ক্লাস 11-এর বই। এটাতে টোটাল 16 চ্যাপ্টার্স আছে। আর তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা তুমি স্কিপ করতে পারো, সেটা জাস্ট ডিসক্রাইব করেছে যে জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, মানে একটা সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি কেমন। কারণ এটা 11-12 এর বই, আমরা সবাই জানি 10-এর পরে আমাদের 10-এর বোর্ড এক্সামের পরে আমরা আমাদের স্ট্রিম চেঞ্জ করে নিই। কেউ হিউম্যানিটিসে থাকে, মানে হিউম্যানিটি মানে আর্টস, অথবা কেউ চলে যায় সায়েন্সে। তো সব আলাদা আলাদা হয়ে যায়, কেউ কমার্স নিয়ে নেয়। তো সেই জন্য এই সাবজেক্টটাকে ওরা আলাদাভাবে ডিফাইন করেছে, এটা 11-12 এর জন্য বলে। তো এই জন্য ফার্স্ট চ্যাপ্টারটাকে আমি স্কিপ করছি। আজকে প্রথম ভিডিওতে আমরা সেকেন্ড চ্যাপ্টারটাকে পড়বো। খুব বেশি নয়, মাত্র 13টা কোশ্চেনের মাধ্যমে আমি এটাকে ডিসক্রাইব করবো। আর তুমি নিজেই দেখতে পাবে যে কোশ্চেন আনসার ফরম্যাটে করলে একটা চ্যাপ্টারের মধ্যে কত কিছু এমনি মানে ওয়াশ আউট হয়ে যাবে। তোমার সেগুলো মনেই রাখতে হবে না, কোনো নিড নেই, প্রয়োজনই নেই। শুধু কোশ্চেনের আনসার যে 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 পোর্শন আমি বলবো সেটা যদি তুমি মনে রাখো, তো তোমাকে আর কিছুই পড়তে হবে না, এবং খুব তাড়াতাড়ি চ্যাপ্টার এবং ধীরে ধীরে আমাদের সাবজেক্টটাও শেষ হয়ে যাবে। তো চলো স্টার্ট করি আজকে প্রথম চ্যাপ্টার, যেটা হলো এখানে সেকেন্ড চ্যাপ্টার আর কি বইতে। তো আমাদের প্রথম টপিক যেটা, সেটা হলো দ্য অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ আর্থ। আমরা জানবো আর্থ কিভাবে তৈরি হলো এবং কবে তৈরি হলো এবং তার ইভলিউশনের ব্যাপারে। তো লেটস স্টার্ট। But before starting, let me introduce myself. This is Swati and welcome you all to my channel. এটা আমার একটা ছোট্ট প্রয়াস তোমাদের সাথে নিজের এক্সপিরিয়েন্সকে ভাগ করে নেওয়ার। তো চলো আজকের নতুন সাবজেক্ট আমরা শুরু করছি, জিওগ্রাফি। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। আমি না তোমাদেরকে বই থেকে দেখাতে পারতাম যে কোন কোন কোশ্চেনের জন্য কোন কোন পোর্শন আমি পড়েছি, আমি নোট ডাউন করে রেখেছি। কিন্তু সমস্যা হলো বইটার অবস্থা দেখলে বুঝতে পারবে আমি এত কিছু এখানে মার্কিং করেছি যে আলাদাভাবে তোমাদের দেখানো সম্ভবই না আমার দ্বারা, যে আমি কোন কোন কোশ্চেনের জন্য কোন পোর্শনকে রেফার করেছি। এবং সবসময় কি হয়, বইতে যেরকম হুবহু লেখা থাকে সবটা তুমি নোট ডাউন করো না, না তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে যতটুকু তোমাকে পড়তে হবে সেটাই নোট ডাউন করা। তো আই এম সরি আমি এটা বইতে দেখাতে পারছি না, বাট আমার মনে হয় কোশ্চেন গুলো দেখলে তুমি নিজে খুঁজে বার করতে পারবে এনসিইআরটি থেকে। নো ম্যাটার তুমি ইংলিশে পড়ছো বা হিন্দিতে, দুটোতেই এনসিইআরটির ওয়েবসাইটে তুমি ফ্রিতে বই পেয়ে যাবে। তোমার কাছে বই থাকলে গুড এনাফ। তো চলো কোশ্চেন দিয়ে শুরু করছি। এটা প্রথম ভিডিও, আশা করি এর পরের থেকে আমি তোমাকে নোটস মানে দেখিয়ে যেভাবে আমরা রিভিশন করি সেইভাবে করবো। তো আমাদের 13 কোশ্চেন করতে হবে এই সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটাকে কমপ্লিট করার জন্য। আই এম সরি ফর দ্য আউটসাইড নয়েজ, এটা একদম রোডের পাশে রুম আমার। তো চলো এখানে প্রথম কোশ্চেন যেটা, সেটা হলো হুইচ থিওরি অফ আর্থস অরিজিন ইজ কানেক্টেড উইথ ল্যাপলেস অ্যান্ড ইমানুয়েল কান্ট। যারা ফিলোসফি পড়েছে আমার মতো 11-12-এ, তারা ইমানুয়েল কান্ট এই পণ্ডিত ব্যক্তির সঙ্গে, এই নামটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। তো এরা মহাপণ্ডিত ব্যক্তি, যেমন ফিলোসফি সেরকম ইকোনমিক্স, সোশিওলজি, সরি সোসাইটি না সোশিওলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে এনারা এনাদের মূল্যবান মতামত দিয়েছেন। তো পৃথিবীর অরিজিন এবং তার ইভলিউশন এই সম্পর্কে যখন কথা হচ্ছে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে, তো সেই সময় লাপলেস এবং ইমানুয়েল কান্ট নেবিউলার হাইপোথিসিস বলে পৃথিবীর ইভলিউশন এবং তার অরিজিন কিভাবে হয়েছিল সেই বিষয়ে এই থিওরিটা দেয়। তুমি বইটা একবার পড়বে যখন, তখন স্পষ্ট মানে দেখতে পাবে খুব সিম্পলি নেবিউলার হাইপোথিসিসের ব্যাপারে বলা আছে। খুবই ছোট, খুব বেশি বড় করেও নয় যে তোমাকে পড়তে বা মনে রাখতে অসুবিধা হবে। বিগ ব্যাং থিওরি রয়েছে, নেবিউলার থিওরি রয়েছে। দেখো যে বই থেকে আমি যদি তোমাকে স্পষ্ট কোট করি, তো এরা বলছে one of the earlier and popular arguments was by German philosopher Immanuel Kant and mathematician Laplace revised it in 1796। অনেক আগের কথা, তখন তারা এই থিওরি সম্পর্কে বলেছে যেটা নেবিউলার থিওরি সম্পর্কে মানে নামে পরিচিত। এবার এই থিওরিতে কি বলা হয়েছিল, যে কেমন করে গ্যাসীয় পুঞ্জ থেকে
ধীরে ধীরে প্ল্যানেট এবং স্টার্স এর সৃষ্টি হয় সেই সম্পর্কে বলা হয়েছে, কারণ আমরা পড়ছি অরিজিন এন্ড ইভলিউশন অফ আর্থ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াটস অ্যানাদার নেম অফ বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিটাও ছোটবেলায় আমরা সবাই পড়েছি, এনসিইআরটি পড়ার দরকার নেই এর জন্য। যেখানে বলা হয় যে একটা বেলুনের উপরে তুমি যদি ডট দাও এবং বেলুনটাকে হাওয়া দিয়ে ফোলাও, তো যতই বেলুনটা বড় হবে দেখবে ওই ডটটাও ধীরে ধীরে স্প্রেড হয়ে বড় হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা, আমরা যদি ধরে নিই যে পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে, আমাদের গ্যালাক্সি এমন করে তৈরি হয়েছে, তো সেটাকেই বলে যে এক্সপ্যান্ডটা হচ্ছে, তো যার কারণে এটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। এবং এই থিওরির আরেক নাম হলো এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি। আমি প্রথমেই বলেছি জিনিসটা এলাবোরেট হচ্ছে, এক্সপ্যান্ড করছে, তো সেই জন্য এটাকে এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথিসিসও বলা হয়। আমাদের থার্ড কোশ্চেন এখানে ট্রু না ফলস, জাস্ট এইটুকুই তুমি মনে রাখো তাহলেই হবে, যে দ্য বিগ ব্যাং থিওরি postures that the universe and galaxies are expanding. Obviously it's true, কারণ এর আরেকটা নামই হলো এক্সপ্যান্ডিং ইউনিভার্স হাইপোথিসিস, যেখানে বলাই হচ্ছে যে হ্যাঁ সত্যি যে এক্সপ্যান্ড করছে আমাদের ইউনিভার্স, ক্রমশ একটা প্ল্যানেট আরেকটা থেকে, একটা স্টার আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। এবার আমরা দেখো চলো জেনে নিই আমাদের আজকের ফোর্থ কোশ্চেন, মানে ফোর্থ যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হলো হোয়াট ইজ সিঙ্গুলারিটি। এটা খুব ইম্পর্টেন্ট, তুমি যদি পুরো পৃথিবীর অরিজিন মানে শুরু থেকে শুরু করতে যাও, তাহলে সিঙ্গুলারিটিটাকে তোমাকে মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে সিঙ্গুলারিটি মানে একটা এমন পয়েন্ট যেখানে সমস্ত এনার্জি স্টোর রয়েছে, সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে একদম আনুবীক্ষণিক ভাবে ছোট, অথচ তার মধ্যে সমস্ত রকমের সম্ভাবনা এবং শক্তি রয়েছে, ইনক্লুড রয়েছে। এটা সেই পয়েন্ট যার মধ্যে ইনফাইনাইট ভ্যালু আছে। এবং বিগ ব্যাং থিওরি অনুযায়ী যখন সবকিছু শুরু হচ্ছে, সেই সময় all matters forming the universe existed in one place in the form of a teeny ball, যেটাকে আমরা সিঙ্গুলার অ্যাটম বলি, with an unimaginable small volume। আমি প্রথমেই বলেছি আনুবীক্ষণিক ভাবে ছোট, এতটাই স্মল, কিন্তু তার মধ্যে রয়েছে সমস্ত সম্ভাবনা। এবং যখন বিগ ব্যাং থিওরি হয়, শুরু হয়, এক্সপ্যান্ড হয়, সেই সময় এই ইনফাইনাইট যে কি বলবো ভ্যালু, সেই ভ্যালু ইনফাইনাইট টেম্পারেচার এবং ইনফাইনাইট যে ডেন্সিটি সেটা নিয়ে এক্সপ্যান্ড হতে শুরু করে। এই বিগ ব্যাং থিওরিকে জাস্টিফাই করার জন্য আমাদের সিঙ্গুলারিটিকে জানতেই হয়, কারণ সেই পয়েন্ট থেকে, সেই সিঙ্গুলার অ্যাটম পয়েন্ট থেকে শুরু হয় বিগ ব্যাং থিওরি, কারণ ওইখান থেকে এক্সপ্যান্ড হওয়ার শুরু। তো শুরু হওয়ার আগে, মানে পৃথিবী বা আমাদের ইউনিভার্স গ্যালাক্সি শুরু হওয়ার একদম প্রথম পয়েন্টে, যেখানে একটা নির্দিষ্ট আণুবীক্ষণিক পয়েন্টে সমস্ত শক্তি স্টোর ছিল, সেই যে স্টোর থাকার সিঙ্গুলার অ্যাটম, সেটার কনসেপ্টটাকে বুঝতে গেলে তোমাদের সিঙ্গুলারিটির ব্যাপারটা বুঝতে হবে। বিশেষ কিছু নয়, জাস্ট মনে রাখার জন্য। এখনো পর্যন্ত তোমার এমন কিছু আসেনি যে এই চ্যাপ্টারে তোমাকে খুব মাথা দিয়ে মনে রাখতে হচ্ছে, জাস্ট কনসেপ্ট গুলো একটু বুঝে নাও, কারণ এর পরবর্তীতে যখন তোমার পড়তে হবে, কোশ্চেনের আনসার করতে হবে, তখন এই কনসেপশন ক্লিয়ারটাই তোমার কাজে লাগবে, কিছু রিমেম্বার করার মতো নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে রিলেট করে পড়বে যখন, তখন কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবে যে কোন জায়গাটাকে তোমাকে মনে রাখতে হবে এবং কোনটাকে তোমাকে আরো বেশি জোর দিতে হবে, বা আধুনিককালে সেই বিষয়ে কিছু ঘটেছে কিনা, তাহলে তার সম্পর্কে তোমাকে পড়তে হবে। তার জন্য এটা জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এনসিইআরটি পড়ার অর্থই হলো তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা, কারণ পরীক্ষায় ডাইরেক্টলি কখনোই কোশ্চেন আসে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তুমি যদি ভেবে থাকো এনসিইআরটি পার লাগা দেবে, তা কিন্তু হবে না। তো কনসেপশন ক্লিয়ার করো, জাস্ট ডোন্ট থিঙ্ক সো মাচ, শুধু পড়ে যাও। প্রয়োজন যখন হবে, তোমার মাথার ক্যাপাসিটি সুপার কম্পিউটারের থেকেও বেশি, সেটা প্রয়োজনের সময় যে জিনিসটা সঠিক দরকার, সেই কনসেপশনটা তোমার মাথায় এসেই যাবে। এই বিষয়টাকে বিশ্বাস করো, কারণ তুমি নিজেও জানো না তোমার ভেতরে কত সম্ভাবনা আছে। আমরা এটাই ভুল করি, আমি পারবো না, আমি করতে পারছি না, আমার মনে থাকছে না, এটা স্বাভাবিক। যে মানে আমাদের কি বলবো, যে জিনিসগুলো মস্তিষ্কের মনে হয়, সাবকনশিয়াস মাইন্ডের মনে ইটস নট সো ইম্পর্টেন্ট, সেটাও ডিলিট করতে থাকে, এবং নতুন যে ইনফরমেশন আসছে জীবনে, সেইগুলোকে অ্যাকসেপ্ট করা এবং স্টোর করার জন্য মেমোরিকে ক্লিয়ার রাখতে থাকে। এটা একটা অটোমেটিক সিস্টেমেটিক নেওয়ার কোনো দরকার নেই। এই চ্যাপ্টারে আমাদের পঞ্চম কোশ্চেন হলো হাউ আর গ্যালাক্সিস এন্ড স্টার্স ফর্মড। আসল কথাতে এবার আসলো যে গ্যালাক্সি আর স্টার কি করে ফর্ম হয়েছিল। অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলছে গ্যালাক্সি starts to form by accumulation of hydrogen gas in the form of a very large cloud called nebula. নেবিউলা নামে হাইড্রোজেন গ্যাসের একটা বড় মেঘ, হিউজ ক্লাউড, সেই ক্লাউড পুঞ্জীভূত হতে শুরু করে। যেমন করে আমরা বৃষ্টি কিভাবে হয়, ওয়াটার সাইকেল পড়েছি, যে ওয়াটার পুঞ্জীভূত হচ্ছে, ঠিক সেরকম হাইড্রোজেন গ্যাস পুঞ্জীভূত হয়ে একটা বড় মেঘের আকার ধারণ করে, যেটাকে বলা হয় নেবিউলা। এবং ইভেন্চুয়ালি এই নেবিউলা ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে এবং আরো বড় হয়, আর একটা ক্লাম্পস তৈরি করে, মানে ঝোপের মতো এতটা বিগ তৈরি করে গ্যাসের। ঝোপটা গ্যাসের, হাইড্রোজেন গ্যাসের, রিমেম্বার দ্যাট, জলের নয় কিন্তু, H2O নয়, শুধু হাইড্রোজেন। দিস ক্লাম্পস কন্টিনিউ টু গ্রো ইনটু ইভেন ডেন্সার গ্যাসিয়াস বডিজ, এবং ধীরে ধীরে এটা আরো বেশি ঘনত্বযুক্ত একটা গ্যাসিয়ার বডিতে পরিণত হয়, এবং এটাই পরবর্তীকালে গিভিং রাইজ টু ফর্মেশন অফ স্টার্স। মোদ্দা কথা, এই থিওরি বলতে চাইছে যে নেবিউলা নামে হাইড্রোজেন গ্যাসের একটা পুঞ্জীভূত মেঘপুঞ্জ, যেটা পরবর্তীতে আরো বেশি করে ঘনীভূত হয়ে স্টারের জন্ম দেয়। মোদ্দা কথা হলো তাই। এবার সিক্সথ কোশ্চেনে আসো, হাউ আর প্ল্যানেটস ফর্ম। আমরা জানলাম যে হাইড্রোজেন গ্যাস ক্লাউড, নাম যায় নেবিউলা, সেখান থেকে তৈরি হলো স্টার। এবার কথা হলো স্টার তো তৈরি হয়ে গেল, তাহলে প্ল্যানেট কি করে তৈরি হলো। বলছে দ্য স্টার্স আর লোকালাইজড ক্লাম্পস অফ গ্যাস উইদিন আ নেবিউলা। নেবিউলার মধ্যে এই স্টার গুলো তৈরি হলো,
সেটা তো আমরা আগেই দেখলাম। এবার বলছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইদিন দ্য লাম্পস লিড টু দ্য ফর্মেশন অফ আ কোর টু দ্য গ্যাস ক্লাউড অ্যান্ড দ্য হিউজ রোটেটিং ডাইস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট ডেভেলপড অ্যারাউন্ড দ্য গ্যাস কোর। নেবুলার মধ্যে স্টারগুলো তো তৈরি হয়ে গেল, কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট হলো এই সময়, যেটা কিনা ধীরে ধীরে তোমার একটা গ্যাসিয়াস ক্লাউডের সাথে একটা হিউজ রোটেশন ডিস্কের মতো তৈরি হয় অফ দ্য গ্যাস, সেটাও গ্যাসেরই তৈরি, অ্যান্ড ডাস্ট আর গ্যাস। স্টার শুধুমাত্র গ্যাস থেকে তৈরি হলো, এবং প্ল্যানেট একটা হিউজ রোটেশনাল ডিস্ক যার মধ্যে ছিল গ্যাস এবং ডাস্ট, ডেভেলপড অ্যারাউন্ড দ্য গ্যাস কোর। ওই যে কোর, যে গ্যাস যেটা থেকে তৈরি হলো স্টার, তার মানে ওটা কেন্দ্রবিন্দু, ওটাকে কেন্দ্র করে চারপাশে আবর্তিত হচ্ছে একটা মানে বড় আকারের ডিস্কের মতো গ্যাস আর ডাস্ট, এই দুটো তার চারপাশে ঘুরছে। এটা হলো প্রথম শর্ত। ঘুরলো, এবার এইভাবে ঘুরতে ঘুরতে গ্যাস ক্লাউড স্টার্টস গেটিং কনডেন্সড, ঘুরতে ঘুরতে সেটা পুঞ্জীভূত হতে শুরু করলো, অ্যান্ড দ্য ম্যাটার অ্যারাউন্ড দ্য কোর ডেভেলপড ইনটু স্মল রাউন্ডেড অবজেক্ট। এবং এই যে ধীরে ধীরে এর মধ্যে যে ডাস্ট গুলো ছিল সেটা এক জায়গায় কনডেন্সড হয়ে একটা স্মল রাউন্ডেড অবজেক্টে তৈরি হয়। এবং এখানে একটা শব্দ এরা ব্যবহার করেছে, বলছে প্ল্যানেটেসিমালস। এই প্ল্যানেটেসিমালস কথার অর্থ হলো একটা লার্জ নাম্বার অফ স্মলার বডিজ, মানে ছোট ছোট ডাস্ট গুলো পুঞ্জীভূত একটা ছোট বল তৈরি হলো, এভাবে অনেকগুলো ছোট বল মিলে আবার একটা বড় বল তৈরি হলো। এই যে বিষয়টা, এটাকে প্ল্যানেটেসিমালস বলে। তো এইভাবে তৈরি হলো পরে গিয়ে প্ল্যানেট। এবার যদি একটা সিম্পল সেন্টেন্সে তোমাকে বলতে হয় যে প্ল্যানেট কিভাবে তৈরি হলো, তাহলে বলতে হবে যে নেবিউলার মধ্যে হাইড্রোজেন গ্যাসের ক্লাউডের দ্বারা যে স্টার তৈরি হয়েছিল তার চারপাশে গ্যাস আর ডাস্ট, এই দুটো কন্টিনিউয়াসলি একটা ডিস্কের মতো ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে ওর ভেতরে যে ডাস্ট গুলো ছিল সেগুলো পুঞ্জীভূত হয়ে ছোট ছোট বলের আকার ধারণ করে, এবং পরবর্তীকালে আরো কনডেন্সড হওয়ার ফলে এই ছোট ছোট বলগুলো আবার একত্রিত হয়ে একটা বড় গোলাকার ফর্ম তৈরি করে। এইভাবে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হয়ে ছোট ছোট বলগুলো একত্রিত হতে থাকে এবং বড় আকার ধারণ করে, যেগুলো পরবর্তীকালে প্ল্যানেট হিসেবে তৈরি হয়। মানে ভাবো কত বছর লেগেছিল যে এত বড় একটা প্ল্যানেট তৈরি হচ্ছে, আর যার ফরমেশন হলো একটু একটু করে ক্ষুদ্র ক্ষুদ্র কণা জুড়ে জুড়ে, ডাস্ট অ্যান্ড গ্যাসিয়াস ফর্ম, সেটা জুড়ে জুড়ে তৈরি হচ্ছে। এটা জাস্ট কেউ সত্যতা জানে না, এগুলো ইমাজিনেশন, যাকে আমরা হাইপোথেসিস বলি। এটা শুধু মনে রাখার জন্য, স্বাভাবিকভাবে সবারই তার জন্ম বৃত্তান্ত জানতে ইচ্ছা হয়, তো ঠিক সেরকম ভাবে এটা শুধু মনে রাখার জন্য। এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেটাকে তোমাকে কোথাও মানে পরীক্ষায় আসছে বা কিছু, বাট শুরু থেকে শুরু করতে গেলে আমরা যখন কিছুই জানি না তখন বিজ্ঞানীরা, পণ্ডিত ব্যক্তিরা হাইপোথেসিস ক্রিয়েট করেন, যার মাধ্যমে আমরা ঘটনাগুলোকে ইমাজিন করে বোঝার চেষ্টা করতে পারি। সো লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টেরেস্টেরিয়াল অ্যান্ড জুবিনিয়াল প্ল্যান্টস? নেম দেম। দেখো, আমরা এবার ধীরে ধীরে চলে আসছি ইউনিভার্স, প্ল্যানেট এগুলো ছেড়ে আমরা আমাদের সৌরজগতে, কারণ পড়তে তো হবে পৃথিবীকে নিয়ে, আমাদের বাসস্থান পৃথিবীকে নিয়ে আমরা পড়বো। তো যার কারণে ধীরে ধীরে দেখবে পুরোপুরি আমি একদম চলে আসবো ডাইরেক্টলি আমাদের কথায়, যা আমাদের এক্সাম রিলেটেড। এটা জাস্ট আগের কনসেপশন ক্লিয়ার করার জন্য এই চ্যাপ্টারে বলা আছে তাই। তো এর মধ্যে বলছে যে প্ল্যানেট আছে সৌরজগতে, সেই প্ল্যানেট গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো টেরেস্টেরিয়াল আর একটা হলো জুবিনিয়াল। জুবিয়ান, JUVIAN, ওকে, জুবিয়ান প্ল্যানেটস। তো আমরা জানবো যে টেরেস্টেরিয়াল যে প্ল্যানেট তার সেগুলো কাদের বলে, জুবিনিয়াল প্ল্যানেট কাদের বলে। এবার দেখো, আমাদের টোটাল যতগুলো গ্রহ আছে তার মধ্যে প্রথম চারটে মানে মার্কিউরি, ভেনাস, আর্থ এন্ড মার্স, প্রথম চারটে মানে আমি সূর্যের পর থেকে কাউন্ট করছি, মার্কিউরি, ভেনাস, আর্থ এন্ড মার্স, এই চারটেকে একসাথে টেরেস্টেরিয়াল বলা হয়। কারণ এগুলো মানে টেরেস্টেরিয়াল কথাটার অর্থ হলো আর্থ লাইক, মানে আর্থের মতো। তো এই আর্থ লাইক বলে এই চারটেকে একসাথে বলা হয় যে এরা টেরেস্টেরিয়াল, যেগুলো তৈরি হয় রক অ্যান্ড মেটালস থেকে। এর মধ্যে মেটালস আছে, আমাদের পৃথিবীতেও মেটালস আছে, একই রকম ভাবে মার্কিউরি, ভেনাস আর মার্সের মধ্যেও আছে। তো এই সেম ব্যাপারটা হওয়ার কারণে, সাদৃশ্য থাকার কারণে এটাকে টেরেস্টেরিয়াল বলে, দ্যাট মিনস আর্থ লাইক। এবার এর পরের যে বাকি চারটে তাদেরকে বলা হয় জুবিয়ান। জুবিয়ান কথার অর্থ হলো গ্যাস জায়েন্ট, মানে তারা গ্যাসিয়াস বেশি, তাদের মধ্যে মেটাল বা ডাস্ট বা আর্থ লাইক ব্যাপারটা নেই, রক মেটালস এগুলো নেই, আছে গ্যাসিয়াস ফর্মটা বেশি। তো দ্যাটস ওয়াই এগুলোকে জোবিয়ান বলা হয়। জোবিয়ান মানে হলো জুপিটার লাইক, জুপিটারের মতো। তো সেখানেও চারটে গ্রহ তুমি পাবে, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এন্ড নেপচুন। প্লুটো আছে ও লাস্টে কোথাও, যাই হোক। তো এই চারটেকে একসাথে বলা হয় জোবিয়ান প্ল্যানেট। প্রথম চারটে মার্কিউরি, ভেনাস, আর্থ এন্ড মার্স, এরা হলো আর্থ লাইক, দ্যাটস ওয়াই টেরেস্টেরিয়াল। এন্ড পরের চারটে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এন্ড নেপচুন, এরা হলো জুপিটার লাইক, তো দ্যাটস ওয়াই দে আর জোভিয়ান। ওকে, এবার দেখো পরিষ্কার আমরা কিছু ডিফারেন্সিয়েট দেখে নিই, বৈসাদৃশ্য দেখবো। পরের কোশ্চেন হলো লিস্ট 3 ডিফারেন্সেস বিটুইন টেরেস্টেরিয়াল এন্ড জুভিনিয়াল প্ল্যান্টস। প্রথমত টেরেস্টেরিয়াল প্ল্যানেটস যেগুলো, তাদের যে সাইজ তারা সবসময় স্মলার হয় জুবিয়ান প্ল্যানেটস এর থেকে। এবং টেরেস্টেরিয়াল, এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ডলি, টেরেস্টেরিয়াল প্ল্যানেটদের ইনার প্ল্যানেট বলা হয়, কারণ এরা অ্যাস্টেরয়েড এবং সান এই দুটোর বেল্টের মধ্যে অবস্থান করে। আর জুবিনিয়ানদের বলা হয় আউটার প্ল্যানেটস, কারণ এরা এই অ্যাস্টেরয়েড আর সানের যে বেল্ট তার বাইরে অবস্থান করে, সেই জন্য। ওকে, 3 নাম্বার হলো
টেরিস্টোরিয়াল হলো রক আর মেটালস থেকে তৈরি হয়, আর জুবিনিয়ান এরা সাধারণত থিক অ্যাটমসফিয়ার হয় এদের, এরা গ্যাসিয়াস প্ল্যানেট। ওকে, যারা বেসিক্যালি হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন দিয়ে তৈরি এদের অ্যাটমসফিয়ারটা। আর আগেই বলেছি এক্সাম্পল হিসাবে তুমি ওটাই নিতে পারো, মার্কিউরি, ভেনাস, আর্থ অ্যান্ড মার্স এরা হলো টেরিস্টোরিয়াল, আর জুবিয়ান হলো জুপিটার, স্যাটার্ন, নেপচুন আর ইউরেনাস। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হলো, among the elements found in the earth's crust, core and mantle, where do you expect to find the density of the materials the highest and why? মানে পৃথিবীর, মানে এবার আসছে স্পেসিফিক্যালি পৃথিবীর কথা, সেটাকে তুমি যদি ছোটবেলায় সেই কেটে ভাগ করে, যেমন তরমুজ কাটে সেইভাবে কাটা একটা শেপ দেখিয়ে পড়ানো হতো না, সেখানে বলা হতো যে এটা আমাদের ক্রাস্ট, মানে উপরিভাগ, তার নিচে একটা একটা করে পর্যায়ে যাচ্ছে। তো সেইটা বলছে যে এই ভাগগুলোর মধ্যে কোনটাতে মেটেরিয়াল যেগুলো হয় তার ডেন্সিটিটা বেশি, ঘনত্বটা বেশি এবং কেন। তো হাইয়েস্ট ডেন্সিটি তুমি পাবে ইনার কোর, একদম ভেতরের পোর্শনটা যদি দেখতে পাও, হ্যাঁ এইখানটায় ইনার কোরে সব থেকে ডেন্সিটিটা বেশি হয়। তার কারণ যদি বলো তাহলে বলতে হয় উপর থেকে নিচের দিকে যেতে, মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যদি যাও, ক্রাস্ট, ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর, তাহলে দেখবে ডেন্সিটি যত নিচের দিকে যাবে তত ইনক্রিজ হয়। আমি ভেবেছিলাম কি একসঙ্গেই করে দিতে পারবো, পুরো 13টা কোশ্চেনই হয়ে যাবে, কিন্তু লাস্টের 3টে 4টে কোশ্চেনের ক্ষেত্রে না কিছুই শোনা যাচ্ছে না, কারণ ওই সময় বাইরে সব কুকুরগুলো মিলে একসঙ্গে এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছে, মনে হয় আউটসাইডার কোনো একটা এসেছিল। তো যদি এই ভিডিওটাতে পুরোটা কমপ্লিট না করি তাহলে পরবর্তী চ্যাপ্টার যখন করতে যাবো তার মধ্যে এই 4টে কোশ্চেন এক্সট্রা হয়ে যাবে। তো সেই জন্য আবার চলো এটাকে কমপ্লিট করে নিই, খুব বেশি না, সামান্য একটুখানি। প্রথমত প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ডিসক্রাইব দি ইভলিউশন অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। পৃথিবী তো তৈরি হলো, কিন্তু মানুষের বা প্রাণীর বসবাসের যোগ্য হতে আরো অনেক বছর লেগেছিল। তো সেই টেম্পারেচারের পরিবর্তন হয়ে যে পৃথিবীর অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল, সেটা কিভাবে হয়েছিল, প্রাণীর বসবাসের উপযুক্ত কিভাবে হয়েছিল, সেটা আমরা দেখবো। মূলত ঘটনাটা ঘটে 3টে প্রসেসে। প্রথম স্টেজে যে প্রিমোর্ডিয়াল অ্যাটমসফিয়ার ছিল, মানে আদিম অ্যাটমসফিয়ার যেটা ছিল, সেটা চেঞ্জ হয়, কারণ বহুদিন ধরে একইভাবে পৃথিবীর গঠনের সময় তার পরিবর্তন হতে শুরু করে, এবং ওপরের যেটাকে আজ আমরা ভূপৃষ্ঠ দেখছি এটা ঠান্ডা হয়, কিন্তু এখনো পর্যন্ত ইনার কোর যেটা, সেখানে এখনো গরম লাভা রয়েছে। তো এই পরিবর্তনের ফলে পৃথিবীর বাইরের বাতাবরণও চেঞ্জ হয়, এটা হলো প্রথমটা। এবং দ্বিতীয় স্টেজে গিয়ে দেখা যায় যে the hot interior of the earth contributed to the evolution of the atmosphere। মানে বাইরের দিকটা ভূপৃষ্ঠ তো শক্ত, হার্ড হয়ে গেছে, কিন্তু মধ্যে ইনার কোর যেটা, সেটা এখনো গরম লাভাই আছে। এবার এই গরম লাভা ভেতরে থাকার কারণে এটা বাইরের অ্যাটমসফিয়ারকে চেঞ্জ হতে সাহায্য করেছে। এবার মনে হয় হঠাৎ করে এটা কেমন কথা, ভেতরে কি রয়েছে তা বাইরে কিভাবে প্রভাবিত করছে? হ্যাঁ করছে, কারণ ওটাই মাধ্যাকর্ষণ শক্তিকে জেনারেট করে, যার ফলে পৃথিবীর নিজ অক্ষের উপরও ঘোরে। সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে তো ঘুরছে, কিন্তু নিজের অক্ষের উপরও সে ঘুরছে, যেটা আমরা জানি। তো এইভাবে পৃথিবীর ইনার কোর, গরম হট ইন্টেরিয়ার যেটা, সেটাও বাইরের অ্যাটমসফিয়ারকে চেঞ্জ হতে সাহায্য করে। এটা সেকেন্ড স্টেপ ছিল। থার্ডলি, এই পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রাণের উদ্ভিদ জগতের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তারা ফটোসিনথেসিস প্রক্রিয়া শুরু করে, যার মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি তো তারা করছে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে, যার কারণে পৃথিবীর অ্যাটমসফিয়ার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। আর এই পরিবর্তনই আজকের আমাদের যে অ্যাটমসফিয়ার তার জন্য দায়ী, যার মধ্যে প্রাণীকুল মানুষ সহ আরো সমস্ত প্রাণী শ্বাস প্রশ্বাস নিতে পারে, বসবাস করতে পারে। তো তার জন্য উদ্ভিদের ফটোসিনথেসিস প্রসেস ভীষণভাবে সাহায্য করেছিল এবং এখনো করে যাচ্ছে, আদারওয়াইজ শ্বাস নেওয়াটাই সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ? পৃথিবীর বয়স কত? তো অ্যারাউন্ড 4.5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো পৃথিবীর জন্ম হয়েছিল। আর পৃথিবীর যদি এক্সাক্ট রেডিয়াস জানতে হয় তাহলে মোটামুটি, মানে এগুলো তো আর ফিতে নিয়ে মাপা হয়নি, তো অ্যাপ্রক্সিমেটলি যেটা বলা যায় সেটা হলো 6378.137 কিলোমিটার। এটা হলো পৃথিবীর এক্সাক্ট রেডিয়াস। এই চ্যাপ্টারে আমাদের লাস্ট কোশ্চেন হলো, হোয়াটস মোহস ডিসকন্টিনিউটি? মোহস ডিসকন্টিনিউটি কাকে বলে সেটা আমরা দেখবো। মোহস ডিসকন্টিনিউটি হলো একটা বাউন্ডারি যেটা পৃথিবীর ক্রাস্ট আর ম্যান্টেলের মাঝখানে থাকে। এটা একটা চেঞ্জ তৈরি করে সেসমিক ওয়েভ ভেলোসিটি থেকে আমাদের যে ভূপৃষ্ঠ, যে ক্রাস্ট, সে দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য। আর এটা আপার মোস্ট ম্যান্টেলের, মানে লিথোস্ফিয়ারিক প্লেটের মধ্যে ঘটে এই যে স্তর ডিভিশনটা। তো এটাই হলো মোহস ডিসকন্টিনিউটি, যেটা থাকে পৃথিবীর ক্রাস্ট মানে ভূপৃষ্ঠ উপরিভাগ আর তারপরে যে ম্যান্টেল, সেই দুটোর মাঝখানে অবস্থান করে। তো আজকে এই পর্যন্ত। এটা আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। বইতে সেকেন্ড চ্যাপ্টার, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার স্কিপ করেছি। তো আমাদের জিওগ্রাফি শুরু করার ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার ছিল এটা। আমরা মোটামুটি পৃথিবীর অরিজিন এবং তার ডেভেলপমেন্ট, অ্যাটমসফিয়ার কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো ইন্টেরিয়র অফ দ্য আর্থ, পৃথিবীর ইন্টেরিয়র সম্পর্কে আমরা জানবো। কিন্তু আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টারের সাথে। অ্যান্ড আই হোপ কি এটা একটু হলেও তোমাকে সাহায্য করেছে বুঝতে। সো ফোকাস অন ইউর স্টাডি, অল দ্য বেস্ট টু অল অফ ইউ অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আশা করি যদি তুমি ফোকাস করো সঠিকভাবে তাহলে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো। বাই ফর নাও, সি ইউ अगेन।